হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 9 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী বাবরের ভারত আক্রমণের বা ভারত অভিযানের যে তাৎপর্য বা গুরুত্ব কতখানি ছিল, এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব। তা দেখো, বাবর 1526 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন এবং পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এর গুরুত্বটাও অসীম, কারণ এর ভিতর দিয়ে অনেকগুলো দিক কিন্তু খুলে যায়। এই জন্য সতীশচন্দ্র, স্টানলি লেনপুল, ঈশ্বরী প্রসাদের মতো ঐতিহাসিকরা বলছেন যে বাবরের এই ভারত আক্রমণের ভিতর দিয়ে ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন যুগের সূচনা হয়, একটা নতুন অধ্যায়ের সূচনা হয়। কিভাবে অধ্যায়ের সূচনা হচ্ছে সেই বিষয়গুলো আমরা বলবো, আলোচনা করব। দেখো, বাবর ভারতবর্ষে এসে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এর ফলে ভারতে যে 320 বছরের যে সুলতানি শাসন চলছিল তার অবসান ঘটে এবং 1526-এর পরবর্তীকালে, মানে পরের বছর 1527 সালে আমরা জানি খানুয়ার যুদ্ধ হয়। এবং যে খানুয়ার যুদ্ধ হয়েছিল রাজপুত শক্তি, মেবারের রাজপুত শক্তির সাথে জোট বেঁধেছিল বিভিন্ন আফগান শক্তিগুলি। ফলে ভারতবর্ষের যে রাজপুত জাতির যে উত্থানের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বা আফগান জাতির পুনরায় উত্থান হওয়ার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এই খানুয়ার যুদ্ধে বাবরের জয়লাভের ভিতর দিয়ে তার কিন্তু অবসান ঘটছে। তা বাবরের এই ভারত অভিযানের গুরুত্ব এটাই যে ভারতবর্ষের রাজপুত জাতির যে উত্থান, সেই উত্থানটা রুদ্ধ হয়ে যায়। আফগান জাতির মাথা তুলে দাঁড়ানোর যে একটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে যায় এবং মুঘলদের পথের কাঁটা দূর হয় এবং ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। এবং এর ভিতর দিয়ে এই যে বারে বারে ভারতীয়রা বাবরের কাছে পরাজিত হচ্ছেন, এর ভিতর দিয়ে একটা জিনিস পরিষ্কার হয়, সেটি হচ্ছে ভারতীয়দের যে যুদ্ধ কৌশল, যে রণকৌশল, সেই রণকৌশল ছিল পুরনো ধাঁচের এবং তা ছিল ভঙ্গুর। বাবরের রণকৌশলের তুলনায় তা ছিল একেবারে অনুন্নত। আর বাবর সেই জায়গায় ভারতবর্ষে একটা নতুন ধরনের যুদ্ধ কৌশল, একটা রণকৌশল, রণনীতি, তার সেই রুমি পদ্ধতি, একটা নতুন যুদ্ধ রীতি তিনি কিন্তু ভারতবর্ষে আমদানি করেছিলেন। এবং আমরা এও জানি বাবর প্রথম কামান, গোলা, বন্দুক, বারুদের ব্যবহার করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধে। অর্থাৎ ভারতবর্ষে তার আগমনের সাথে সাথে সামরিক ক্ষেত্রে একটা নতুন দিক খুলে যাচ্ছে, একটা নতুন যুদ্ধ রীতির আমদানি ঘটছে। এরপরে বাবর সিংহাসনে বসার পর এরপর খানুয়ার যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ, একাধিক যুদ্ধ করছেন। এবং এই যুদ্ধের পর তিনি শেষ যে যুদ্ধটা করছেন মেদিনী রায়ের সাথে, এবং মেদিনী রায়ের দুই কন্যার সাথে নিজের দুই পুত্র কামরান এবং আসকারি, এই দুই পুত্রের সাথে এই রাজপুত রানার দুই কন্যার বিবাহ দেন। এবং এর ভিতর দিয়ে তিনি কি করছেন, যে রাজপুতদের সাথে তিনি একটা মৈত্রীর সম্পর্ক তৈরি করছেন, বৈবাহিক সম্পর্কের ভিতর দিয়ে। পরবর্তীকালে আমরা যখন দেখি যে আকবর তার রাজপুত নীতির ক্ষেত্রে এই বৈবাহিক নীতিকে প্রাধান্য দিয়েছিলেন, তাই ঐতিহাসিকরা বলছেন যে আকবরের এই রাজপুত নীতি, মানে বিবাহের সূত্রে রাজপুতদেরকে মৈত্রী বন্ধনে আবদ্ধ করা, এই নীতি তিনি পেয়েছিলেন তার পিতামহ বাবরের কাছ থেকে। এছাড়া বাবরের ভিতরে ছিল দুর্ধর্ষ মধ্য এশিয়ার চেঙ্গিস খান তৈমুর লংয়ের রক্ত তার শিরায় ছিল। এবং এই রক্তের পাশাপাশি, মানে একদিকে যেমন তার দুর্ধর্ষ সাহসী যোদ্ধা ছিলেন, তার যাযাবর মনোবৃত্তি ছিল, লুণ্ঠন মনোবৃত্তি ছিল, পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ সেনাপতি এবং একজন সংগঠক। তো অনেক কিছুর একটা মিশ্রণ ঘটেছিল বাবরের মধ্যে। এছাড়া বাবর ছিলেন প্রকৃতি প্রেমী, ভারতবর্ষের ফুল ফল নদী নালা দেখে তিনি মোহিত হয়ে গিয়েছিলেন। তার তুজুকি বাবরি বা বাবরনামা গ্রন্থে আমরা এগুলো জানতে পারি। এছাড়া বাবর এসেছিলেন মধ্য এশিয়া থেকে, যে মধ্য এশিয়া থেকে আফগানিস্তানের ভিতর দিয়ে কাবুল কান্দাহার হয়ে তিনি ভারতবর্ষে আসেন। এই কাবুল কান্দাহারের ভিতর দিয়েই কিন্তু বিদেশি জাতিরা বারে বারে ভারত আক্রমণ করেছেন। আর বাবর ভারতবর্ষে এসে এই কাবুল কান্দাহার তার অধিকারী ছিল এবং আফগানিস্তানের সাথে ভারতের একটা সংযোগ তিনি স্থাপন করেন। অর্থাৎ মধ্য এশিয়া আর ভারত, এই দুটি জায়গার মধ্যে যে সংযোগ, সেই সংযোগে স্থাপন করেছিলেন কিন্তু বাবর। এটাই তার একটা প্রধান গুরুত্ব, তার ভারত আক্রমণের বা ভারত অভিযানের ভিতর দিয়ে এই ফলাফলটা কিন্তু আমরা দেখতে পাই। এই যে পারস্যের সাথে, অর্থাৎ মধ্য এশিয়ার সাথে ভারতের যোগসূত্র স্থাপিত হচ্ছে, এর মধ্যে দিয়ে অনেক কিছু কিন্তু, অনেক সুফল ভারতে কিন্তু প্রতিফলিত হয়। যেমন পারস্য দেশের যে শিল্পকলা,
সেই শিল্প কলা ভারতবর্ষে বাবর নিয়ে আসেন। পারস্যের অনেক শিল্পীকে তিনি মানে স্থপতিকে, ভাস্করকে তিনি সাথে করে আনেন এবং তিনি তাদেরকে মসজিদ বা প্রাসাদ নির্মাণে তাদেরকে কাজে লাগান। অর্থাৎ মধ্য এশিয়ার যে ইন্দো সারাসেনিক যে শিল্পরীতি, পারস্যের সাসানীয় বংশের যে শিল্পরীতি, যাকে আমরা বলি সারাসেনিক শিল্পরীতি, সেই শিল্পরীতি তিনি ভারতবর্ষে আমদানি করেছিলেন বাবর। এছাড়া বাবর পারস্যের অনেক আদব কায়দা, অনেক রীতিনীতি তিনি ভারতবর্ষে চালু করেন। যেমন মোমবাতির কথা বলা যায়, মোমবাতিরও কিন্তু ভারতবর্ষে প্রচলন করেছিলেন এই বাবর। এছাড়া বাবর অনেক মধ্য এশিয়া থেকে অনেক নিত্য নতুন ফুলের গাছ, ফলের গাছ, এগুলোকে তিনি ভারতবর্ষে নিয়ে আসেন এবং ভারতের মাটিতে সেগুলোকে প্রথিত করেন। এছাড়া বাবর একটা নতুন বাগিচা, একটা নতুন ধরনের বাগিচার প্রচলন করেন ভারতবর্ষে, যাকে বলা যায় চার বাগ। অর্থাৎ একটা বড় বাগানকে চার ভাগে ভাগ করে সেটাকে বাগানে বিভিন্ন গাছপালাকে লাগানো, এটাকে আমরা বলি চার বাগ বা চাহার বাগ, স্বর্গের উদ্যান। এই জন্য বাবর বা মুঘল যুগেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায়, যেমন কাশ্মীরের শালিমার বাগ, লাহোরের বাগান, বা আমাদের দিল্লিতে হুমায়ুনের সমাধিকে ঘিরে যে বাগান, তাজমহলের সামনেও যে বাগানটি রয়েছে সেটিও কিন্তু চার বাগ। তাই এই নতুন ধরনের চাহার বাগ বা চার বাগ, এই বাগান তিনি কিন্তু ভারতবর্ষে প্রবর্তন করেন। আরো কিছু কিছু ঘটনা ঘটে তার ভারতবর্ষে আগমনের ভিতর দিয়ে। যেমন হচ্ছে এখানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা, তিনি ভারতবর্ষে একটা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন এবং 320 বছরের সুলতানি শাসনের অবসান ঘটিয়ে এবং ভারতীয়দের যে দৈন্য দশা, ভারতীয়দের মধ্যে যে ভারতীয় রাজাদের মধ্যে যে অনৈক্য, সেই অনৈক্যটা কিন্তু সবার সামনে তুলে ধরেন তিনি তার এই অভিযানের ভিতর দিয়ে, এবং একের পর এক যুদ্ধে তিনি জয়লাভ করতে থাকেন এবং ভারতীয়দের যে ব্যর্থতা সেটি কিন্তু তিনি বারে বারে সবার সামনে তুলে ধরতে থাকেন। এছাড়া পারসিক শিল্পরীতি, এগুলো তিনি ভারতবর্ষে নিয়ে আসেন। রাজপুতদের সাথে যে মৈত্রীর বন্ধন, সেই বন্ধনের বীজ তিনি স্থাপন করেন। দেখো, বাবর কিন্তু একটা বিরাট সাম্রাজ্য তৈরি করে যেতে পারেননি ভারতবর্ষে, কিন্তু তিনি যে ভিতটা তৈরি করে দিয়ে গেছিলেন তার উপরে বেস করে পরবর্তীকালে আকবর একটা সর্ববৃহৎ সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য তৈরি করতে পেরেছিলেন। অর্থাৎ তৈমুর লং বা চেঙ্গিস খানের সাথে আকবরের যে যোগসূত্র সেটি কিন্তু বাবর তৈরি করে দিয়ে গেছিলেন, এবং বাবর ভারতবর্ষে যে জাতীয় রাষ্ট্রের যে ধারণা তিনি দিয়ে গিয়েছিলেন তার উপরে বেস করে আকবর পরবর্তীকালে জাতীয় রাষ্ট্র গড়ে তুলেছিলেন। তা বাবরের ভারত অভিযানের ভিতর দিয়ে অনেক কিছু ফলাফল আমরা পাই, অনেক কিছু ভ্যালুয়েবল দিক আমরা খুঁজে পাই। এই বিষয়গুলোকে আমি যেগুলো বললাম এগুলোই এই নোটসে আলোচনা করতে হবে। এর যে নোটসটি আছে 5 নম্বরের, সেই নোটস নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 4 সেমিস্টার সিসি 9, বাবরের ভারত আক্রমণের তাৎপর্য কী ছিল? মধ্য এশিয়া ও ভারতবর্ষের মধ্যে যোগসূত্র রচনা এদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের কাজের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছিল। একজন ভাগ্যান্বেষী সৈনিক রূপে তিনি ভারত জয় করতে এসে এদেশে সাম্রাজ্য স্থাপন করেছিলেন। কুষাণ সাম্রাজ্যের পতনের পর এই প্রথম কাবুল ও কান্দাহার উত্তর ভারতীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। বাবর আফগানিস্তান ও ভারতবর্ষকে যুক্ত করেন। ভৌগোলিক ও সাংস্কৃতিক পার্থক্য থাকা সত্ত্বেও এই দুই দেশ ও জাতির মধ্যে বাবর একটা রাজনৈতিক সমন্বয় সাধন করেন। এই দুই দেশকে একই সাম্রাজ্যভুক্ত করার প্রভাব হয়েছিল সুদূরপ্রসারী। কাবুল ও কান্দাহারের উপর নিয়ন্ত্রণ ভারতের বৈদেশিক বাণিজ্যের পক্ষে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল, কেননা ভারতীয় বণিকরা এই অঞ্চল দিয়ে চীন ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত। বাবরের মধ্য দিয়ে এশিয়ার কয়েকটি ধারা এদেশে এসেছিল এবং আর্থসামাজিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। প্যারা করে দেখো, দিল্লির সুলতানদের মতো বাবর খিলাফতের প্রতি আনুগত্য দেখাননি এবং বাবরের পরবর্তী মুঘল সম্রাটরা বাবরকে অনুসরণ করেছিলেন। সুলতানি যুগে অভিজাতরা প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অভিজাতদের সঙ্গে সুলতানরা ব্যক্তি সম্পর্ক স্থাপন করেননি, কিন্তু বাবর অভিজাতদের সঙ্গে ব্যক্তি সম্পর্ক স্থাপন করেছিলেন। পরবর্তীকালে এই অভিজাতরা মুঘল প্রশাসনের প্রধান স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল। আর শর্মার মতে বাবর একটি রাজবংশ ও একটি রাজতান্ত্রিক আদর্শের প্রবর্তন করেন। আজাহার আনসারির মতে বাজার ব্যবস্থা এবং মোমবাতি আমদানি নাকি মধ্য এশিয়া থেকে বাবরের মাধ্যমে এদেশে প্রচলিত হয়েছিল। মধ্য এশিয়ার স্থাপত্য রীতি অনুসারে বাবর আগ্রায় বাগান বেষ্টিত প্রাসাদ তৈরি করেছিলেন। পরবর্তীকালে মুঘল স্থাপত্য রীতিতে এই পার্শ্বিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বাবর ছিলেন একমাত্র মধ্য এশিয়া ও ভারতের মধ্যে যোগসূত্র রচনাকারী।
বাবর তার দরবারে তৈমুরের উত্তরাধিকারী রূপে এক বর্ণবহুল সংস্কৃতি চালু করেছিলেন। শেষ প্যারা দেখো, ইতিহাসের দুই ভিন্নধর্মী চরিত্র তৈমুর ও আকবরের মধ্যেও বাবর যোগসূত্র রচনা করেছিলেন। কেননা বাবর ছিলেন তৈমুরের উত্তরসূরি আর আকবর ছিলেন বাবরের পৌত্র। বাবর শুধু অসাধারণ যোদ্ধা ও সেনাপতি ছিলেন না, তিনি সংস্কৃতিবান, সাম্রাজ্য প্রতিষ্ঠার অভিলাষী। বাবরের ব্যক্তিত্ব হল তাতারদের দুঃসাহস ও যাযাবর বৃত্তির সঙ্গে সৌম্য পার্শ্বিক সংস্কৃতির অপূর্ব মিশ্রণ। বাবর তৈমুরের মতো গোড়া ছিলেন না এবং যুদ্ধক্ষেত্রে নির্মমতা দেখালেও অহেতুক নিষ্ঠুরতা দেখাননি। আবার বাবরের কাব্যপ্রীতি, প্রকৃতিপ্রেমী, প্রশাসনিক ব্যাপারে ধর্মীয় সহিষ্ণুতা নীতি ও এক নায়কতন্ত্রে বিশ্বাস, অসীম সাহস, রাজ্য আকাঙ্ক্ষা, সমর কুশলতা, ঐক্যবদ্ধ ভারত গড়ার স্বপ্ন ইত্যাদি সবই উত্তরাধিকার সূত্রে আকবর পেয়েছিলেন। বাবর দুই পুত্র হুমায়ুন ও কামরানকে মেদিনী রায়ের দুই কন্যার সঙ্গে বিবাহ দিয়ে বাবর আকবরের রাজপুত বিবাহ রীতির বীজ বপন করে গিয়েছিলেন। বাবর সিংহাসনে ন্যায্য অধিকার নীতির প্রবর্তন করেন। প্রশাসনে রাষ্ট্র ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে নীতি বাবর গ্রহণ করেছিলেন, সেই নীতি অনুসরণ করেই আকবর জাতীয় রাষ্ট্রের মর্যাদা লাভ করেছিলেন। আকবর যে বিশাল মুঘল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, বাবর তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আর.পি. ত্রিপাঠী বলেন, আকবরকে ছোট না করেও বলা যায় যে তার মধ্যে মহৎ নীতির বীজ বপন করে গিয়েছিলেন তার বিখ্যাত পিতামহ। আকবরের প্রচেষ্টায় মুঘল সাম্রাজ্যের যে গৌরব গাথা রচিত হয়েছিল, তার উৎস ছিল তৈমুরের উত্তরসূরি তথা আকবরের পূর্বসূরি বাবর। তাই স্টার্লি লেনপুল যথার্থই বলেন, বাবর ছিলেন মধ্য এশিয়া ও ভারত এবং তৈমুর ও আকবরের মধ্যে যোগসূত্র স্বরূপ। তো এই ছিল ভারত আক্রমণের যে তাৎপর্য বা গুরুত্বের উপর 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে। এছাড়া যে 2-1টি টিকা প্রশ্নের উত্তর আমি এখনো দিতে পারিনি, তা খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।